আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। জি, সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। ওকে, সো হোপফুলি সব কিছু ঠিকঠাক আছে। ওকে, সো সবাই একটু জয়েন করে ফেলেন। আজকে ইনশাল্লাহ খুব চমৎকার একটা ক্লাস হবে, আশা করি ইনশাল্লাহ। ওকে, মারুফ আক্তার মারফি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, ভেরি গুড। ঠিক আছে, সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানান। সাউন্ডটা আসলে ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দেন। ওকে, সো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানান। একটু খাতা কলম নিয়ে বসবেন। আজকের ক্লাসে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ সাহিত্যিক যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করব। সো আমি সব কিছু আপনাকে লিখে লিখে দিব, আপনি হচ্ছে একটু নোট করবেন। হ্যাঁ, একটা ব্যাপার বলে রাখি, আপনাদের তো মোটামুটি অনেক কিছু আপনাদের পড়ানো শেষ, তো মানে কোর্সটা শেষের দিকে আর দু একটা ক্লাস বাকি আছে। সম্ভব আজকের ক্লাস পর সর্বোচ্চ হলো আর 2টা ক্লাস হবে। তো এটার জন্য আমি আর, যেহেতু রমাদান চলে আসছে, নতুন করে আর কোনো রুটিন দিই নাই। যখন ফ্রি টাইম পাবো আমি আগের দিন আপনাদেরকে জানাই দিব যে ওই সময় দিনের বেলায় ডেফিনেটলি ওই সময় আপনাদের ক্লাসগুলো হবে। আর সম্ভবত আর 2টা টপিক বাকি আছে, আমরা সেই টপিকগুলো নিয়েও আস্তে আস্তে কী করবো আলোচনা করব। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সবাই খাতা কলম নিছেন? আমাকে একটু জানান তো, খাতা কলম নিছেন কিনা একটু জানান তো। আসেন, আমরা প্রথমেই অদ্বৈত আমরা হচ্ছে অদ্বৈত মল্লবর্মনকে নিয়ে গত ক্লাসে একটু আলোচনা করেছি। তো অদ্বৈত মল্লবর্মন তার আমাদের নেট সমস্যা হওয়ার কারণে গত ক্লাসটা আসলে আমরা করতে পারিনি, এর আমি দুঃখিত। অদ্বৈত মল্লবর্মন, বর্মন, অদ্বৈত মল্লবর্মন, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা তাহলে এই জিনিসগুলো একটু আলোচনা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে। তো আমরা তার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তিনি 1914 সালে জন্মগ্রহণ করেছেন। এগুলো আমাদের জানা দরকার নাই। যেটা আমাদের যে জায়গা থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে, সেটা আমি যেটা গত ক্লাসেও বলেছি, যে তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম, এখান থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে। তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসটার আসলে রচয়িতাকে। তো এই উপন্যাসটা, এই তিতাস একটি নদীর নাম, এটা কোন ধরনের সাহিত্য? উত্তর হচ্ছে এটা হচ্ছে উপন্যাস। হ্যাঁ, উপন্যাস। এবং এই উপন্যাসটা অবলম্বনে ঋত্বিক ঘটক কি করেছেন? ঋত্বিক ঘটক চলচ্চিত্র নির্মাণ করেছেন। পরীক্ষাতে প্রশ্ন আসে যে ঋত্বিক ঘটক চলচ্চিত্র নির্মাণ করেছেন। তো এগুলোই, আরও বেশ কয়েকটা সাহিত্য আছে, বাট এগুলো থেকে লেকচার 31 থেকে 41 পিডিএফ নাই। আপনি কে বলছে লেকচার 31 থেকে 41 পিডিএফ নাই? সবগুলো ক্লাসের পিডিএফ দেওয়া আছে, আপনি একটু দেখে নিন। সবগুলো ক্লাসের পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়ে দিন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবগুলো লিঙ্ক দেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, অদ্বৈত মল্লবর্মন গেল। এরপর আসেন অন্নদা শঙ্কর রায়। হ্যাঁ, লিখেন অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায়। যদি না পান তাহলে স্ক্রিনশট সহ গ্রুপে পোস্ট দিন, কোনো না পেলে তাহলে আমরা আপলোড দিয়ে দিব, সমস্যা নেই।
আচ্ছা, তো তার প্রথম উপন্যাস এখানে হচ্ছে আমরা যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে উপন্যাস। আগুন নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা, এগুলো একটু মনে রাখবেন। জাস্ট যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি ওইগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে অসমাপিকা, অসমাপিকা, ওকে, এটা গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাস আছে তার, সেটা হচ্ছে কন্যা। এগুলো হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের গুরুত্বপূর্ণ যে উপন্যাস। ঠিক আছে, তাহলে অন্নদাশঙ্কর রায় বুঝতে পারছেন? নোট করলে আমাকে বলবেন যে নোট করা শেষ, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আপনাদের আসলে কতটুকু শেষ হয়েছে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ওকে, বুঝছেন? আমাকে একটু বলেন। ওকে, এরপর লিখেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসকে পড়াইছি? আখতারুজ্জামান ইলিয়াস, এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট সাহিত্যিক, মানে কিছু কিছু ছোট ছোট সাহিত্যিক আছে যারা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাদেরকে একটু আপনি ভালো করে পড়ে রাখবেন। তো তার দুইটা উপন্যাস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে এক নম্বর হচ্ছে চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। আপনি যদি দেখেন বিগত সালে অনেকবার এই উপন্যাসটা থেকে আমাদের পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, এবং এটার প্রেক্ষাপট কি, এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। এটার প্রেক্ষাপট হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান, ওকে, 1969-এর যে গণ অভ্যুত্থান সেটা নিয়ে মূলত আখতারুজ্জামান ইলিয়াসের এই চিলেকোঠার সেপাই লেখা হয়েছে। আমার সাথে রেসপন্স করবেন। তাহলে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, এটার প্রেক্ষাপট কি? এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, এটা হচ্ছে গণ অভ্যুত্থান নিয়ে লেখা হয়েছে। আচ্ছা, দুই নাম্বার যেটা সেটার নাম হচ্ছে খোয়াবনামা। খোয়াবনামা, এগুলো পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে। আখতারুজ্জামান ইলিয়াসের এই যে সাহিত্যকর্ম যেটা, এটা অনেকবার প্রশ্ন আসছে। তো এটা অনেকগুলো প্রেক্ষাপটে আসলে ছোট ছোট অনেকগুলো ঘটনা এখানে পাওয়া যায়। সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্পের ঘটনাও এই খোয়াবনামাতে পাওয়া যায়। তেবাগা আন্দোলনের নাম শুনেছেন আপনারা? তেবাগা আন্দোলন হচ্ছে এই খোয়াবনামা, এখানে হচ্ছে আমরা এটার নাম শুনতে পাই। তো এই দুইটা উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বেন। এরপর হচ্ছে তার গল্প গ্রন্থ আছে। আমরা একটু যদি দেখি আখতারুজ্জামান ইলিয়াসের যে গল্প গ্রন্থ, সেই গল্প গ্রন্থগুলো কি? গল্প গ্রন্থগুলোর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য যেগুলো, সেটা হচ্ছে অন্য ঘরে অন্য স্বর। অন্য ঘরে অন্য স্বর, এটা হচ্ছে তার অতি গুরুত্বপূর্ণ একটা এটা ঝাড়ু দেওয়া লাগবে না, ওগুলো ঝাড়ু দেন, ওই রুমগুলো ঝাড়ু দেন তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপর দুই নাম্বার আরেকটা হচ্ছে খোয়ারি। ওকে, খোয়ারি, এটা হচ্ছে তার, এগুলো হচ্ছে গল্পগ্রন্থ। আপনাদেরকে একটু বলে রাখি, গল্পগ্রন্থে কি থাকে বলেন তো? গল্পগ্রন্থে থাকে গল্প। আচ্ছা, এরপর আসেন দুধে ভাতে উৎপাত। দুধে ভাতে উৎপাত, এই দুধে ভাতে উৎপাত এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপর হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল। জাল স্বপ্ন স্বপ্নের জাল, এটা গুরুত্বপূর্ণ। এই গল্প গ্রন্থেরই একটা গল্প আছে, সেটার নাম হচ্ছে রেইনকোট। আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদেরকে পড়াইছি। আখতারুজ্জামান ইলিয়াস আপনাদেরকে মনে হয় পড়াইছি, আপনারা তো রেসপন্স করতেছেন না। পড়াইছি? আচ্ছা, এরপর আসেন তার মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আছে, যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, তার মধ্যে একটা হচ্ছে রেইনকোট। দুই নাম্বার হচ্ছে মিলির হাতে স্টেন গান, ঠিক আছে, মিলির হাতে স্টেন গান। তাহলে রেইনকোট গল্পটা কোন গল্পগ্রন্থের অন্তর্গত? জাল স্বপ্ন স্বপ্নের জাল। কথা বুঝছেন? ওকে, আচ্ছা, আরেকটা আছে 3 নাম্বার, এটা মনে রাখবেন, এটা হচ্ছে অপঘাত। ঠিক আছে, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। হ্যাঁ, আচ্ছা, পড়াইলে পড়াইছি, না পড়াইলে নাই, সমস্যা নাই, জাস্ট মনে রাখবেন, তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড।
আচ্ছা এরপর আসেন, হ্যাঁ পড়ানো হয়েছে, ওকে। এরপর আসেন লিখেন আনোয়ার পাশা। আনোয়ার পাশা, আনোয়ার পাশা। আনোয়ার পাশার একটা বিখ্যাত সাহিত্য আছে যেখান থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার, মানে এই একটা থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসছে। একটা উপন্যাস আছে রাইফেল রুটি আওরাত, অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাইফেল রাইফেল রুটি আওরাত, আওরাত, ওকে। রাইফেল রুটি আওরাত, এগুলো আমি যেগুলো বলতেছি মানে পরীক্ষাতে আপনি দেখবেন যে ঘুরে ফিরে ওইগুলোই হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন আসে, ওই জন্য এগুলো ভালো করে পড়বেন। এগুলো থেকে অনেক বেশি পরীক্ষাতে প্রশ্ন আসছে, হ্যাঁ। আরেকটা ব্যাপার হচ্ছে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, হ্যাঁ। পরীক্ষাতে এটাও প্রশ্ন আসে, রাইফেল রুটি আওরাত এটা কি ধরনের সাহিত্য? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? আরেকটা উপন্যাস একটু বলে দিই, সেটা হচ্ছে নির্সন্ধানী। এখান থেকে 2023-এ একবার চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে, নির্সন্ধানী। এটাও মনে রাখবেন, ঠিক আছে? এটাও মনে রাখবেন, কথা বুঝতে পারছেন? এটাও মনে রাখবেন, কথা ক্লিয়ার? লিখছেন বলেন, লিখলে বলেন। ডান হয়েছে? তাহলে সামনে আগাবো। ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা এরপর আসেন আমরা দেখি আহসান হাবিব। লিখেন আহসান হাবিব, অনেক সাহিত্যকর্ম তার, আহসান হাবিবের অনেকগুলো সাহিত্যকর্ম, গুড। লিখলে বলবেন, হ্যাঁ। আচ্ছা তার ভিতরে আমরা তার কাব্যগ্রন্থগুলো একটু পড়বো। কাব্যগ্রন্থ আমি একটা একটা করে বলবো, আপনারা খুব ভালো করে কাব্যগ্রন্থগুলো হচ্ছে লিখবেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আহসান হাবিব, হ্যাঁ। আচ্ছা আসেন 1 নাম্বার রাত্রি শেষ। রাত্রি শেষ, এই যে রাত্রি শেষ এটা হচ্ছে লেখকের 1947 সালে প্রকাশিত প্রথম যে উপন্যাস সেটা। আচ্ছা 2 নাম্বার সেটা হচ্ছে ছায়া হরিণ। ছায়া হরিণ, আর মনে রাখবেন আমরা যখন হরিণ লিখি তখন হরিণ বানানে আমরা অবশ্যই মূর্ধন্য ণ দিব, হ্যাঁ। 3 নাম্বার সারা দুপুর। সারা দুপুর, সারা দুপুর এটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ একটা কাব্যগ্রন্থ। আচ্ছা এরপর আরেকটা আছে সেটা হচ্ছে আশায় বসতি। আশায় বসতি, আশায় লেখা কি বুঝে, না বুঝলে বললেন, হ্যাঁ। আশায় বসতি, ওকে। এগুলো একটু ভালো করে পড়বেন। আরেকটা আছে সেটা হচ্ছে বিদীর্ণ দর্পণের মুখ, এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে, 5 নাম্বার। বিদীর্ণ দর্পণের মুখ, বিদীর্ণ দর্পণের মুখ, বিদীর্ণ দর্পণের মুখ। দর্পণ মানে কি বুঝছেন? দর্পণ মানে আয়না। বিদীর্ণ দর্পণের মুখ, ঠিক আছে? বিদীর্ণ দর্পণের মুখ, বিদীর্ণ দর্পণের মুখ, ওকে। আরেকটা কাব্যগ্রন্থ আছে দু হাতে দুই আদিম পাথর। দু হাতে দুই আদিম পাথর, হ্যাঁ, এটাও লিখে রাখেন 6 নাম্বার। দু হাতে দুই আদিম পাথর, দু হাতে দুই আদিম পাথর, আদিম পাথর। আমাদের বাংলাভাষ বইতে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, সবকিছু আলাদা আলাদা করে দেওয়া আছে, এটা ভালো করে পড়বেন। তো এই কয়টা, এগুলো থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে, বুঝছেন? এগুলো থেকে আপনি যদি দেখেন যে আহসান হাবিবের যে কাব্যগ্রন্থ যেগুলো আছে তার ভিতরে দেখবেন যে এখানেই সবচেয়ে বেশি পরীক্ষাতে প্রশ্ন আসছে, হ্যাঁ। মানে এগুলো থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে, ওকে। তো লিখলে একটু বলেন যে লিখছেন কিনা, তাহলে একটু সামনে আগাবো। লিখলে একটু বলেন। আপনাদেরকে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়ানো হয়েছে? এগুলো লিখছেন? লিখলে বললেন। আচ্ছা আপনাদেরকে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়ানো হয়েছে? একটু জানান। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র
গুপ্ত, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়াইছেন? ডান, লেখা শেষ স্যার। ওকে, ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়াইছি। ওকে, আচ্ছা না, আচ্ছা আসেন। তো তার একটা ছদ্মনাম ছিল, ছদ্মনাম, সেই ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু, ভ্রমণকারী বন্ধু, ভ্রমণকারী বন্ধু, এটা ছিল তার ছদ্মনাম। ওকে, গুড। আচ্ছা, এরপর তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, যুগ সন্ধিক্ষণের কবি, যুগ সন্ধিক্ষণের কবি। আচ্ছা, এখানে একটু বলে রাখি যুগ সন্ধিক্ষণের ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে বাংলা সাহিত্যে আমরা জানি মধ্যযুগ যখন শেষ হয়, মধ্যযুগ শেষ আর আধুনিক যুগ শেষ হওয়ার পরেই শুরু হয় আধুনিক যুগ। এই যে মধ্যযুগ আর আধুনিক যুগ, এই দুই যুগের মধ্যবর্তী যে সময়, এই সময় মূলত ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব হয়। স্যার ক্লাস আরো কয়টা হবে? ক্লাস আর 2টা ক্লাস হবে। হ্যাঁ স্যার, কোনটা উপন্যাস আর কোনটা কাব্য এটা মনে রাখতে হবে, কোনটা উপন্যাস কোনটা কাব্য। যেমন এই যে এখানে বলছি এগুলো সব কিন্তু কাব্যগ্রন্থ, আমি কিন্তু বলে দিচ্ছি যে কোনটা উপন্যাস কোনটা কাব্যগ্রন্থ। আচ্ছা, তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে কি যে যোগ সন্ধিক্ষণের কবি, যোগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং পরীক্ষায় যদি এইটা আসে যে আধুনিক যুগের প্রথম কবিকে, আধুনিক যুগের প্রথম কবি, তাহলে আধুনিক যুগের প্রথম কবি বললে কি উত্তর করবেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক যুগের প্রথম কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তবে মনে রাখবেন যদি বলা হয় মধ্যযুগের শেষ কবি তাহলে উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। কথা বুঝছেন? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। ওকে, আচ্ছা, কথা বোঝা গেছে? কথাই বুঝছেন? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, তিনি বেশ কিছু পত্রিকায় সম্পাদনা করতেন। হ্যাঁ, সেগুলো একটু জানতে হবে আমাদেরকে। ঈশ্বরচন্দ্র গুপ্ত অনেকগুলো পত্রিকায় সম্পাদনা করতেন, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে, উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। কথা বুঝতে পারছেন? আরো আছে সংবাদ রত্নাবলী। বাট ব্যাপারটা হচ্ছে আপনি ওই যত কোশ্চেন দেখবেন ওই মানে সংবাদ প্রভাকর এটা থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে তার যে পত্রিকা সম্পাদনা ছিল সেগুলো। এরপর আসেন গুপ্তের, ঈশ্বরচন্দ্র গুপ্ত তার কিছু গ্রন্থ আছে, কিছু গ্রন্থ আছে যদিও খুব কম। তার ভিতরে একটা হচ্ছে প্রবোধ প্রভাকর। প্রবোধ প্রভাকর, প্রবোধ প্রভাকর এটা তার উল্লেখযোগ্য সাহিত্য। অল্প কিছু 500-600 মনে হয় যে 5টা গ্রন্থ তার আছে। তার ভিতর সবগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসেও না, 3টা আমাদেরকে একটু মনে রাখতে হয়। ওকে, 2 নম্বর হচ্ছে হিতপ্রভাকর। হিতপ্রভাকর, হিত শব্দের অর্থ কি জানেন? হিত শব্দের অর্থ হচ্ছে উপকার। আচ্ছা, 3 নম্বর আরেকটা বোধেন্দু বিকাশ। বোধেন্দু বিকাশ, এটা বোধেন্দু বিকাশ এই গ্রন্থের রচয়িতাকে, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। উত্তর হচ্ছে গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, এইবার আসেন তার কিছু কবিতা আছে, খুব সুন্দর কবিতাগুলো, নাম খুবই ইন্টারেস্টিং। এই কবিতাগুলো থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। তার ভিতরে একটা হচ্ছে মানুষকে, 1 নাম্বার মানুষকে, এগুলো হচ্ছে কবিতা। দেখেন আমি যেরকম সুন্দর করে নোট করতেছি না, আপনি এইরকম করে নোট করবেন। হ্যাঁ, মানুষকে। 2 নাম্বার স্বদেশ। এর নিচে যখন বলা হয় তখন সেটা মানে কি নিজ, মানে স্বদেশ মানে কি নিজ দেশ, স্বদেশ মানে কি নিজ দেশ। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, 3 নাম্বার কৌলিন্য। 4 নাম্বার আনারস। বুঝছেন? তো এগুলো হচ্ছে মানে বিভিন্ন বিষয়াদি নিয়ে তিনি হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে তিনি এগুলো লিখেছেন। চলো, যেমন একটা মাছ নিয়ে লিখছেন তপসে মাছ। তপসে মাছ মানে মাছের নাম দিয়ে যে লিখলেন যে তপসে মাছ। হ্যাঁ, আরেকটা আছে সেটা হচ্ছে নীলকর। ওই যে আমরা তো ডেফিনেটলি নীলকর সম্পর্কে
আমরা জানি নীলকর বিদ্রোহ সম্পর্কে জানি যে একটা সময় ইংরেজরা আমাদের উপর নীল চাষটাকে তারা চাপিয়ে দিয়েছেন, তাই না? তো সেটা নিয়ে লিখেছেন। আরেকটা হচ্ছে 7 নাম্বার একটা, সেটা হচ্ছে কে, মানে জাস্ট এক কবিতার নাম, জাস্ট কবিতার নাম, সেটা হচ্ছে কে। আচ্ছা, 8 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে পাঠা। পাঠা, হ্যাঁ। তো এগুলো একটু পড়ে রাখবেন। এই হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আমাদের এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, বুঝছেন? একটা উক্তি শুনছেন, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারা বড় বলে বড় সেই হয়। এই উক্তিটা ঈশ্বরচন্দ্র গুপ্তের, এটাও খাতায় লিখে রাখতে পারেন। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। উক্তিটা কার? ঈশ্বরচন্দ্র গুপ্তের, হ্যাঁ। আচ্ছা, বুঝছেন? এটা কি ডান লিখছেন? তাহলে আমি সামনে আগাই, হ্যাঁ। প্রত্যয় শব্দের 2টা ক্লাস হবে, জি। প্রত্যয়ের উপর আপনাদের মনে হয় এখনো ক্লাস হয় নাই, তো নেক্সট হচ্ছে আপনাদের প্রত্যয়ের উপর ক্লাস হবে। আচ্ছা, আপনাদেরকে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াইছি? আমার সাথে রেসপন্স করতে হবে, লিখছেন কিনা বলতে হবে। না লিখলে আমি সময় দিব, লিখবেন। আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি, তো বুঝতে আশা করি সমস্যা হবে না। আচ্ছা, ডান, ওকে। মারিয়া আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আপনাদেরকে পড়াইছি, বলেন তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ। আচ্ছা, শব্দের শ্রেণী বিভাগ পড়াবেন না? পড়াবো বাবা, সব পড়াবো, যা আছে সব পড়াবো, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, এই যে তার যে উপাধি, এটা হচ্ছে তার উপাধি, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই উপাধি কে দিছে? সংস্কৃত কলেজ দিছে, হ্যাঁ। সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দেয়, এটা একটু মনে রাখেন, হ্যাঁ। পরীক্ষাতে প্রশ্ন আসে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দিছে কে? এটা হচ্ছে সংস্কৃত কলেজ, হ্যাঁ। সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দেয়। তো তাহলে তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, তার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আছে। তিনি হচ্ছে বাংলা গদ্যের জনক। গদ্যের জনক, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বাংলা গদ্যের জনক কে, উত্তর হচ্ছে এক কথায় আমরা উত্তর করব বিদ্যাসাগর। এবং তিনি যেই নামে স্বাক্ষর করতেন, এটাও পরীক্ষাতে আসছে, ঈশ্বরচন্দ্র শর্মা। একটু খেয়াল করেন, ঈশ্বরচন্দ্র শর্মা নামে তিনি স্বাক্ষর করতেন, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসছে যে তিনি কোন নামে স্বাক্ষর করতেন। ওকে, তাহলে তিনি কোন নামে স্বাক্ষর করতেন? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা নামে, ঈশ্বরচন্দ্র শর্মা নামে। এরপর হচ্ছে জ্যোতিচিহ্নের প্রবর্তক তিনি। এই যে আমরা এখন যে দাড়ি কমা এগুলো দিই, এগুলোর প্রবর্তক হচ্ছে তিনি, জ্যোতিচিহ্নের প্রবর্তক তিনি। এবং তিনি প্রথম যেই গ্রন্থে জ্যোতিচিহ্ন ব্যবহার করছেন ওটা তো জানেন, বেতাল পঞ্চবিংশতি, ওই গ্রন্থে বাংলা ভাষায় প্রথম তিনি হচ্ছেন জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ ঘটিয়েছেন। ওকে, আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, এবার আসলে আমরা তার গ্রন্থগুলো সম্পর্কে একটু জানার জন্য চেষ্টা করি। বেশ কিছু গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থগুলো নিয়ে একটু জানি। আচ্ছা, তার গ্রন্থগুলোর ভেতরে তিনি ব্যাকরণ নিয়ে একটা গ্রন্থ লিখছেন, নাম জানেন আপনারা? বলতে পারবেন কেউ? ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ কৌমুদী, এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে। আপনি যদি চাকরি পরীক্ষা যদি প্রশ্ন যদি খুঁজতে যান তাহলে দেখবেন যে এগুলো অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, ওকে, প্রভাবতী সম্ভাষণ। তার
একটু বলে রাখি আপনাদেরকে, যেমন প্রভাবতী সম্ভাষণ এটা হচ্ছে মৌলিক রচনা। আপনাদেরকে আমি খুব বেশি গভীরে নিচ্ছি না, যাতে ধরতে পারেন ওইভাবে পড়াচ্ছি। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে তার মৌলিক রচনা, অর্থাৎ তিনি নিজে লিখছেন। যেমন ব্যাকরণ কৌমুদী এগুলো কিন্তু মৌলিক না, মানে নিজে লিখি না, হয়তো কোথা থেকে ট্রান্সলেট করছেন এই ধরনের। হ্যাঁ, এরপর আসেন আরেকটা হচ্ছে অতি অল্প হইল। অতি অল্প হইল, অতি অল্প হইল। তারপর হচ্ছে তিনি বিধবা বিবাহ, বহু বিবাহ নিয়ে লিখছেন। যেমন তিনি একটা গ্রন্থ লিখছেন যে বিধবা বিবাহ রহিত, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এতদ বিষয়ক প্রস্তাব। এটা তার একটা বিখ্যাত গ্রন্থ, আমি একটু লিখে দিই। বিধবা বিবাহ, বিধবা বিবাহ প্রচলিত প্রচলিত হওয়া উচিত কি না, এতদ বিষয়ক প্রস্তাব। বিষয়ক প্রস্তাব, আচ্ছা। অর্থাৎ এই গ্রন্থে তখন তিনি যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে তখনকার সময় বিধবাদেরকে কেউ বিয়ে করতো না, তখন বিধবার সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ তখন তো এমনিতেই বাল্যবিবাহ ছিল। তো জামাইয়ের বয়স থাকতো বেশি, বউয়ের বয়স কম, তো জামাই তাড়াতাড়ি মারা যেত, বউ জীবিত থাকতো। তো বিধবাদেরকে তখন কেউ বিয়ে করতো না, তখন তিনি বিধবাদেরকে যাতে বিয়ে করানো হয়, তখন বিধবারা বেশি হলে বিধবাতে তো দায়িত্ব নেওয়ার কেউ নাই, তো তাকে যদি বিয়ের যদি ব্যবস্থা করা হয় তাহলে তার দায়িত্ব নেওয়ার একজন মানুষ হবে। তখন তিনি বিধবা বিবাহ এই প্রচলিত হওয়ার জন্য তিনি মূলত এটা লিখেছেন। হ্যাঁ, আবার একই রকম তখন একজন পুরুষ একাধিক নারী বিয়ে করতো, এটাকে বলতো বহু বিবাহ। একজন পুরুষ একাধিক নারী বিয়ে করলে সমস্যা কি ছিল? এখানে অনেক সমস্যা ছিল। সমস্যা হচ্ছে ধরেন একজন পুরুষ সে বিয়ে করছে 5টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, ধরেন তার 5টা স্ত্রী। এখন পুরুষ যদি কোনোভাবে যদি মারা যায় তাহলে কিন্তু এই 5 জন কি খাবে, কি পড়বে, তার দায়িত্ব কে নিবে? তো একজন পুরুষ একাধিক বিয়ে করলে এটা সুবিধা। অসুবিধাটা হচ্ছে যে একজন মারা গেলে 5 জন তাদের দায়িত্ব নেওয়ার কিছু নাই। অর্থাৎ একজন পুরুষ ইনকাম করে 5 জন বউকে খাওয়াচ্ছে, 4 জন বউকে খাওয়াচ্ছে, কিন্তু একসাথে যখন একজনই যখন মারা যাবে তখন তো 4 জনই শেষ। তো এই জন্য তিনি তখন চিন্তা করেছেন যে বিধবা বিবাহটাকে রহিত করতে হবে। রহিত মানে বন্ধ। তখন তিনি আরেকটা গ্রন্থ লিখেছেন, সেটা হচ্ছে বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কি না, এতদ বিষয়ক প্রস্তাব। এতদ বিষয়ক প্রস্তাব, ঠিক আছে? কথা বোঝা গেছে? ওকে, গুড। লিখছেন? আচ্ছা, আরো অনেকগুলো গ্রন্থ আছে, তার ভিতরে একটা হচ্ছে শব্দ মঞ্জুরি। শব্দ মঞ্জুরি এগুলো থেকে একটু বেশি মানে আপনার পরীক্ষাতে প্রশ্ন আসে বেশি আর কি। এরপর আরেকটা গ্রন্থ লিখেছেন ব্রজবিলাস। এগুলো পড়লে মোটামুটি আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এগুলো পড়লেই হয়ে যাবে। স্যার আপনার বাংলাভাষ বই কি এসব আছে? হ্যাঁ আছে, যাদের কাছে বাংলাভাষ বই আছে তারা একটু খুলে দেখতে পারেন। তার একটা অনুদিত গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে শকুন্তলা। এটা অনুদিত গ্রন্থ, মানে তিনি এটা অনুবাদ করছেন, অনুবাদকৃত গ্রন্থ, বুঝছেন? এটা অনুবাদকৃত গ্রন্থ শকুন্তলা। হ্যাঁ, আচ্ছা, কথা বুঝতে পারছেন? আরেকটা অনুদিত গ্রন্থ আছে, সেটা হচ্ছে ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাস। ওকে, সো লিখেন যে ডান যা পড়াইছি ওগুলো লিখেন। হ্যাঁ, অনেক কিছু পড়াই দিলাম, লিখেন যে ডান। হ্যাঁ, ওকে, সো ফার্স্ট করেন, দ্রুত লিখেন, খাতায় নোট করে করে পড়বেন, তাহলে হচ্ছে মনে থাকবে। কথা বুঝছেন? খাতায় নোট করে করে পড়বেন, তাহলে মনে থাকবে, নাহলে কিন্তু মনে থাকবে না।
একসাথে রসায়নের সব থেকে বেশি লাইভ স্টুডেন্ট পড়ানো, এক যুগের এই পথ চলায় আমার সব থেকে বড় অর্জন তোমরা। 2023-এ এডটেকে রাইজ আনন্দিত হই যখন আমার কোনো একটা শিক্ষার্থী আমাকে এসে বলে, ভাইয়া আমার সফলতার গল্পে আপনি ছিলেন। জিপিএ 5 পেয়েছি এন্ড ফুল ক্রেডিট বন্দি পাঠশালা ভাইয়া। আমার হাতে লেখা বাংলাদেশের রসায়নের সবচেয়ে গোছানো হ্যান্ড তাই তো কিনি। একাধিক বিয়ে করলে এটা সুবিধা, ঠিক আছে। ওকে, শকুন্তলার কাহিনী আসলে মূল যে কাহিনী, এই কাহিনীর সাথে এই কাহিনীটা আসলে মানে মিলে না। হ্যাঁ, এটা হচ্ছে সংস্কৃত অবিজ্ঞান শকুন্তম নামে একটা গ্রন্থ ছিল। সংস্কৃততে ওই গ্রন্থটার নাম হচ্ছে অবিজ্ঞান শকুন্তলম। তো এইটা আর কি, ওইটার কাহিনী অপর। হ্যাঁ, রাজা দুষ্মন্ত ছিল, এখানে গুরুত্বপূর্ণ কাহিনী। এখানে একটা ইয়ের নাম উল্লেখ আছে, মালিনী নদীর কথা উল্লেখ আছে। ঠিক আছে, জি জি, কমেডি অফ হিরোস। আচ্ছা ঠিক আছে, তো বুঝছেন? আমাকে একটু বলেন তো বুঝছেন কিনা, লেখা হয়েছে না বুঝেন নাই? লেখা হইলে কিন্তু বলতে হবে। জি স্যার, ওকে ওকে, বুঝছেন? তো যাই হোক, আমাদের হচ্ছে রোজা তো মোটামুটি চলে আসছে, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আপনারা একটু রোজার সময়গুলোকে একটু কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন, তাইলেই দেখবেন যে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাইতে পারবেন। আচ্ছা, প্রমোদ চৌধুরী কি পড়াইছি একটু বলেন তো? প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী পড়াইছি? প্রমোদ চৌধুরী, হ্যাঁ পড়াইছি। আচ্ছা আচ্ছা, তার সম্পর্কে অনেকগুলো আগে ইনফরমেশন জেনে নিই। ইনফরমেশনগুলো কি কি? যে বাংলা সাহিত্যে তিনি হচ্ছেন চলিত রীতির প্রবর্তক। না, পড়াই নাই। ওকে, তাহলে তিনি কি, এই যে আমরা যে এখন যে চলিত রীতিতে যে কথা বলি, আগে তো সাধু রীতি ছিল, তো তিনি হচ্ছেন চলিত রীতির প্রবর্তক। প্রবর্তক, ওকে। তাহলে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে, পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে, বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইতালীয় সনেট, তাহলে ইতালীয় সনেটের প্রবর্তক হচ্ছে সনেটের, ইতালীয় সনেটের প্রবর্তক, ইতালীয় সনেটের প্রবর্তক, বুঝছেন? ইতালীয় সনেটের প্রবর্তক, তাহলে তিনি হচ্ছেন কি বলেন? ইতালীয় সনেটের প্রবর্তক। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন, যে পত্রিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কয়েক হাজারবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। সবুজপত্র পত্রিকার সম্পাদক, সবুজপত্র পত্রিকার সম্পাদক। তাহলে তিনি কি, তিনি হচ্ছেন সবুজপত্র পত্রিকার সম্পাদক। পরীক্ষাতে প্রশ্ন আসে যে সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছে তিনি। হ্যাঁ, আচ্ছা গেল। এবার আসলে আমরা তার কাব্যগ্রন্থগুলো নিয়ে একটু কথা বলি। কাব্যগ্রন্থ, হ্যাঁ কাব্যগ্রন্থ একটু লিখেন। কাব্যগ্রন্থ, তো তার প্রথম যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সনেট পঞ্চশত। এক, সনেট পঞ্চশত,
এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সনেট পঞ্চ শট, ঠিক আছে, সনেট পঞ্চ শট এটা 1913 সালে হচ্ছে এটা হচ্ছে প্রকাশিত হয়। আচ্ছা, এরপর লিখেন পদচারণ। 2 নাম্বার পদচারণ। পদচারণ, পদচারণ বুঝছেন, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন তার যে প্রবন্ধ গ্রন্থ, এগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রবন্ধ গ্রন্থ, তার প্রবন্ধ গ্রন্থগুলো থেকেই মূলত আমাদের পরীক্ষাতে প্রশ্ন বেশি আসে, বুঝছেন, প্রবন্ধ গ্রন্থগুলো থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসবে। আচ্ছা, 1 নাম্বার তেল নুন লাকড়ি, নাম শুনছেন? তেল নুন লাকড়ি, এটা কোন সমাস মনে আছে? বলতে পারবেন? এটা বহুপদী দ্বন্দ্ব সমাস, মনে আছে কিনা বলেন? এটা বহুপদী দ্বন্দ্ব সমাস। 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, বীরবলের হালখাতা। বীরবলের হালখাতা, হাল, এগুলো অনেকবার ডেফিনেটলি আপনারা পড়ছেন অ্যান্ড এটা অবশ্যই আপনারা জানেন এগুলো। 3 নাম্বার নানা কথা, এগুলো নাম শুনেন না এই গ্রন্থগুলোর? হ্যাঁ, নাম শুনছেন, হয়তো মানে এলোমেলে লেগে যায় আর কি, বুঝছেন, এলোমেলে লেগে যায়। 4 নাম্বার 2 ইয়ারির কথা। 2 ইয়ারির কথা, ওকে, 2 ইয়ারির কথা, রস্বই দিয়ে, হ্যাঁ, এটা মনে রাখবেন, ওকে ওকে। আচ্ছা, এরপর আসেন রায়াতের কথা। রায়াতের কথা 6 নাম্বার নানা চর্চা। নানা চর্চা, তা এগুলো হচ্ছে তার যে বিখ্যাত যে ইয়েগুলো রয়েছে এগুলো। আরেকটা আছে, এটাতে কনফিউশন তৈরি হতে পারে, এটা যখন প্রবন্ধ গ্রন্থ বলবে তখন ঘরে বাইরে, হ্যাঁ, ঘরে বাইরে প্রবন্ধ গ্রন্থ, এটা হচ্ছে আপনার প্রমোদ চৌধুরীর, ওকে, মানে ঘরে বাইরে যখন বলবে তখন হচ্ছে এটা বললে তখন এটা উত্তর করবে, হ্যাঁ। তার একটা বিখ্যাত উক্তি আছে, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, এটা পরীক্ষাতে প্রশ্ন আসছে অনেকবার। আরেকটা আপনারা সবাই জানেন, তার একটা প্রবন্ধ ছিল বই পড়া প্রবন্ধ। বই পড়া প্রবন্ধ থেকে পরীক্ষাতে প্রশ্ন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটার রচয়িতা কে? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ঠিক আছে। আরেকটা উক্তি কি? সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, মানে সাহিত্য হচ্ছে জাতির আয়নার মতো, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, হ্যাঁ, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। ওকে, নোট করেন, নোট করে লিখেন ডান, নোট করেন, নোট করেন, লিখেন ডান দ্রুত। স্কুল জীবনে ভাইয়া আসসালামু আলাইকুম। কই বাইরে কখন? অফিস থেকে 4:30টায়। আমি যে এখন বের হবো একটু পরে, আমি ক্লাস শেষ করে বের হবো। না, একসাথেই যাবো, আমার ফেলে যায় না, আমি আপনাদের ওখান দিয়ে যাবো।
ঠিক আছে, ওকে ডান হয়েছে। পড়েন, ভালো করে পড়েন, চাকরি বাকরি পাওয়া এখন খুবই কঠিন। হ্যাঁ, এই দুটো উক্তি নবম শ্রেণীর বই পড়া প্রবন্ধ, এটা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, লাস্টে আমরা আরেকজন সাহিত্যিক পড়বো, তার নাম হচ্ছে ফররুক আহমদ। তার নাম ফররুক আহমেদ না, ফররুক আহমদ, নামটা মনে রাখতে হবে। এই নামের বানানগুলোও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ফররুক আহমদ, ফররুক আহমদ, তিনি অনেক বিখ্যাত সাহিত্যিক বাংলা সাহিত্যে। তো ঠিক আছে, আমরা তাকে বলা হয় মুসলিম রেনেসার কবি। মুসলিম রেনেসার কবি, মুসলিম রেনেসার কবি। ওকে, মুসলিম রেনেসার কবি। হ্যাঁ, বুঝছেন, পরীক্ষায় প্রশ্ন আসে মুসলিম রেনেসার কবি। হ্যাঁ, সুশিক্ষিত স্বশিক্ষিত এই দুটো একটু বুঝান। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, মানে সুশিক্ষিত মানে হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমি পড়াশোনা করছি শিক্ষিত, কিন্তু আমার ভিতরে আসলে মনুষ্যত্ব নাই, আমি অন্যায় অবিচার দুনিয়ার সব পাপ কাজের সাথে লিপ্ত, তার মানে আমি শিক্ষিত বাট সুশিক্ষিত না, বুঝছেন। আর স্বশিক্ষিত মানে কি? স্বশিক্ষিত মানে হচ্ছে যে আসলেই, মানে স্ব শব্দের অর্থ কি? নিজ, মানে নিজেই আসলে শিক্ষিত, মানে তার দ্বারা আসলে সবকিছু উপকৃত হবে, মানুষজন উপকৃত হবে, মানে প্রকৃত শিক্ষিত আর কি। ওকে, শুধু শিক্ষিত না, সুশিক্ষিত হইলেই স্বশিক্ষিত হবে, বুঝছেন। আচ্ছা, তো তিনি হচ্ছে মূলত ইসলামিক ধারায় সাহিত্য লিখতেন। আমরা প্রথমেই তার কিছু কাব্যগ্রন্থের দিকে একটু যদি তাকাই, কাব্যগ্রন্থগুলোর ডেফিনেটলি আপনারা সবাই নাম শুনছেন এবং অনেক বিখ্যাত তার কাব্যগ্রন্থ আছে। তার ভিতরে একটা নাম তো সবাই শুনছেন, বলুন তো কি সবচেয়ে বিখ্যাত? বলুন তো, সাত সাগরের মাঝি। নাম শুনছেন? সাত সাগরের মাঝি। একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু সাহিত্যিক যারা পরীক্ষাতে যাদের থেকে অনেক বেশি প্রশ্ন আসে না, তাদের ওই যে খুব গুরুত্বপূর্ণ যে কয়টা সাহিত্য আছে এগুলো থেকে দেখবেন যে ঘুরে ফিরে পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি, নওফেল ও হাতিম। এটা নওফেল ও হাতিম। ওকে, বুঝছেন। আরেকটা হচ্ছে হাতিম তাই। ওই যত আপনি দেখবেন যে পরীক্ষায় যত প্রশ্ন আসে, যত পরীক্ষায় দেখবেন যত প্রশ্ন আসে এগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে মুহূর্তের কবিতা। মুহূর্তের কবিতা, এইটা মুহূর্তের কবিতা, বুঝছেন। আরেকটা আছে কাফেলা। এগুলো তিনি যেহেতু ইসলামিক ধারার সাহিত্যিক ছিলেন, এই জন্য তার সাহিত্যগুলো এরকম একটু ইসলামিক ধারার ইয়ে ছিল আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে ধোলাই কাব্য। ধোলাই কাব্য, এগুলো খুব সুন্দর করে আমাদের প্রত্যেকটা সাহিত্যিক আলাদা করে আমাদের বাংলাবাজ বইতে দেওয়া আছে। তারপর হচ্ছে আবার হচ্ছে আপনার এগুলোর উপর কোশ্চানও দেওয়া আছে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে নতুন লেখা। আপনি ওই যে সাত সাগরের মাঝি যেটা, এটা ভালো করে, খুব ভালো করে এটা মনে রাখবেন, এগুলো মনে রাখলেই হবে। ওকে, বুঝছেন। আচ্ছা, এরপর আসেন তার বিখ্যাত কবিতা আছে। কবিতা, এই কবিতাগুলো মনে রাখতে হবে। কবিতা, কবিতা, বুঝছেন। আচ্ছা, পাঞ্জেরি কবিতার নাম শুনেন না এমন কেউ আছেন? পাঞ্জেরি, পাঞ্জেরি কবিতা তো নাম শুনছেন নাকি? উপহার, উপহার, ডাহুক, ডাহুক, এই তিনটা মনে রাখবেন। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য যে কবিতা আছে সেই কবিতাগুলো। আচ্ছা, এরপর আসেন তার শিশুতোষ গ্রন্থ আছে। শিশুতোষ, শিশুতোষ মানে বুঝেন ওই যে বাচ্চাদের জন্য যে সাহিত্যগুলো আর কি, ওগুলোকে বলে শিশুতোষ সাহিত্য। হ্যাঁ, বুঝছেন। তার ভিতরে একটা হচ্ছে পাখির বাসা। পাখির বাসা, তারপর হচ্ছে হরফের ছড়া। হরফের ছড়া, ওই যে বিভিন্ন হরফ যে বর্ণগুলো আছে এগুলো নিয়ে। হ্যাঁ, এরপর হচ্ছে চাঁদের আসর। চাঁদের আসর, এগুলো মূলত বাচ্চাদের জন্য লিখছে। আচ্ছা, এরপর আরেকটা আছে
এটা হচ্ছে ফুলের জলসা। ফুলের জলসা এগুলো একটু পড়বেন, এই কয়টাই সাধারণত এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, বুঝছেন? আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্তই থাক। আমি গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক আছে যারা একেবারে না পড়লে না, মানে এদেরকে আসলে সবাই পড়ে না, বাট আপনারা একটু পড়ে রাখবেন, তাহলে আপনাদের কাজে লাগবে আর কি, বুঝছেন? পরীক্ষাতে মাঝে মধ্যেই প্রশ্ন চলে আসে, ওই জন্য আমি আপনাদেরকে একটা কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য মূলত পড়াই দিছি। তো যাই হোক, ইনশাল্লাহ ভালো করে পড়লেই হবে। আর নেক্সট ক্লাসগুলো আমাদের যে ক্লাস বাকি দুটো হবে, যেহেতু রমজান মাস চলে আসছে, 2-3টা ক্লাসের জন্য তো আবার নতুন করে রুটিন চেঞ্জ করা সম্ভব না। রমজান মাসে তার রাতে ওভাবে ক্লাস নেওয়া যায় না, সেহরি থাকে, থাকে, ইফতারের পর তারাবি থাকে, অনেক ঝামেলা। তো দিনে যখন আমি সময় পাই আপনাদের 2টা ক্লাস ইনশাল্লাহ শেষ করে দেবো। তাহলে ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।